হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি কি করব, ক্লাস 9-এর একটা সুন্দর একটা জিনিস করাবো, সেটা খুব মজার জিনিস। সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট। ওকে, সো ক্লাস 9-এর ম্যাথমেটিক্স করবো। গণিত যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, দ্যাট ইজ কোণ এবং রেখা। আমরা বাংলাতে করছি, পাশাপাশি আমরা ইংলিশটা আমরাও শিখবো। ওকে, ক্লাস 9-এর। আর আমার নাম তো তোমরা জানোই যে আমার নাম হচ্ছে অভিজিৎ দত্ত স্যার। স্যারটা আমাকে স্টুডেন্টের দেওয়া। আর বি আমার হচ্ছে, আমার এডুকেশন হচ্ছে বি, দ্যাট ইজ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার, বিটেকের সমান বা তারও সমাবেশী বলতে ইকুইভ্যালেন্ট বলতে পারে কম্পিউটার সায়েন্স থেকে, বা সিএসসি কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং। সো আমরা যে বোর্ডের জন্য কাজে লাগবে সেটা সিবিএসসি, টিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, বা তোমার টিবিএসসি বা স্টেট বোর্ডও কাজে লাগবে। স্টেট বোর্ড হোক সেটা কাজে লাগবে, স্টেট বোর্ড এসটিএটি, স্টেট বোর্ডও সেটা কাজে লাগবে। ঠিক আছে, যে কোনো স্টেট বোর্ডের মধ্যে। আর কাজে লাগবে কোথায় কোথায়, এনটিএসসির মধ্যে, এনটিএসসি, কেবিপি, অলিম্পিয়াড, স্কুল এক্সাম, জেই, এনডিএ, ফাউন্ডেশন। ঠিক আছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে জ্যামিতির পার্ট। জ্যামিতিটা যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি একদম বুঝতেই পারতাম না, সত্যি কথা যেটা। যখন আমি স্টুডেন্ট ছিলাম ভীষণ কঠিন লাগতো। তা আমার মতো হয় যে আমার মতন কিছু কিছু স্টুডেন্ট থাকবে, অনেক স্টুডেন্টের জ্যামিতির পার্টটা অনেক কঠিন লাগে। তো তোমাদের আমি একটু আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয়। জ্যামিতি জিনিসটা অঙ্কের মধ্যে কঠিন না, সোজাই আছে। যদি তুমি কোনো একটা জিনিসের বেসিকটা বুঝতে পারো, তার ফাউন্ডেশনটা বুঝতে পারো, যে কোথায় থেকে সেটা শুরু হয়েছে, কি করে শুরু হয়েছে, একদম জিরোর থেকে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে অনেক সোজা লাগবে। যেমন তুমি যে কোনো জিনিস সংখ্যার যোগ দিলে যোগ করতে পারো, বিয়োগ দিলে বিয়োগ করতে পারো। বা কজ তোমার কারণটা হচ্ছে গিয়ে তুমি তোমার তার বেসিকটা জানো, তার রুটসটা জানো, সে তার মূলটা কোথায় আছে সেটা তুমি জানা আছে তোমাদের। ঠিক আছে, সেমভাবে আমরা জ্যামিতিকে কঠিন করলে হবে না, জ্যামিতি খুব সোজা জিনিস, সেটা তোমাদের এখন করা যাবে। আমি একদম বেসিক লেভেল থেকে, একদম জিরো লেভেল থেকে করিয়ে দেবো। একদম যদি কেউ কিছু জ্যামিতি সম্বন্ধে নাও জানো, ধরো কোণ আর রেখা কি সেটা জানো না, বা জ্যামিতি সম্বন্ধে জানা নেই, তাহলেও সেটা আমি বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি একটু করিয়ে দিচ্ছি, দেখো। এখন জ্যামিতির মধ্যে যে চ্যাপ্টারটা আমরা করছি সেটা হচ্ছে কি কোণ আর রেখা। তার আগে ছিল ইকুইভ্যালেন্সের কিছু ফর্মুলা আছে, ইকুইভ্যালেন্সটা আমি করাইনি। তো কোণ কাকে বলবে তার আগে বুঝতে হবে যে রশ্মি কি, বিন্দু কি। ঠিক আছে, তো রশ্মি বিন্দু আশা করি তোমরা বুঝো। সো আমি যেটা করাচ্ছি এখানে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে কোণ কাকে বলে স্যার, আমি লিখিয়ে দিচ্ছি এখানে কোন কোণগুলোকে বলা হবে। দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্তবিন্দু, ওকে, একটি সাধারণ প্রান্তবিন্দু থাকলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোণ বলে। আমি এটাকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, এটাকে কোণ বলে। পুরোটা আমি বুঝিয়ে দেবো তোমাদের। এটা ধরো ও, এটা ধরো পি, এটা হচ্ছে কিউ। এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে কোণ। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা রেখা। তো এই কোণটা হবে, কোণ কাকে বলবে, এই যে পার্টটা পি ও কিউটাকে আমরা কোণ বলবো। চলো কোণটাকে আমরা ভালো করে বুঝি। এখন তার আগে বুঝতে হবে দুইটি রশ্মি কাকে বলা হয়, রশ্মি তাদেরকে বলা হয়, এই যে এটা হচ্ছে একটা রশ্মি। ঠিক আছে, আর সরল রেখা হলে এরকম হবে, যদি দুই দিকে এরু সাইন থাকে, এরকম মুখ করা থাকে, তাহলে হবে সরল রেখা। এটা হচ্ছে সরল রেখা, আমি লিখিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে সরল রেখা। যদি এইরকম একদিকে থাকে বা এইরকম থাকে, এগুলোকে বলা হয় রশ্মি। ঠিক আছে, এই দেওয়া হচ্ছে কি রেখাংশ, এটা হচ্ছে কি স্যার বিন্দু। এই ছোটো ছোটো বেসিক পার্টগুলো তোমরা আগের চ্যাপ্টারে করেছো, তার জন্য আমি আর ডিসকাস করিনি। ঠিক আছে, তারপর বললাম জ্যামিতি যখন শুরু হয়েছে, জ্যামিতির বেসিক জিনিসটা কোথা থেকে শুরু হয়েছে, বিন্দু থেকে শুরু হয়েছে। তো দুইটা বিন্দুকে যোগ করলে কি পাওয়া যায়, দুইটা বিন্দুকে যোগ করলে একটা রেখাংশ বা রেখার একটা অংশ পাওয়া যায়। ঠিক আছে, সরলরেখা। আর সরলরেখা কোনগুলোকে বলে, যখন দুই দিকেই তার এরকমভাবে প্রসারিত হয়ে থাকে। দুই দিকে এরো সাইন, মানে কি এরো সাইন বোঝাচ্ছে যে সেটা এদিক দিয়ে লম্বা হতে 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 লম্বা হতেই থাকবে ইনফাইনাইট অবধি, এটাকে বলে সরলরেখা। আর এটার মধ্যে যদি মিডল দিয়ে কাট করে যদি একটা পার্ট দেওয়া থাকে, একটা জায়গার থেকে শুরু হয়, সেটাকে বলা হচ্ছে রশ্মি। মানে এটা হচ্ছে তার বিন্দু, এখান থেকে শুরু হয়েছে সেই দিকে যাচ্ছে, এদিকে যেতেই থাকবে, এটা হচ্ছে এখানে তার ফিক্স পয়েন্ট।
এখানে এটা তার ফিক্স পয়েন্ট, এদিক থেকে এদিকে যেতেই থাকবে একদম ইনফিনিট, মানে অসীম অবধি। তো এটা হচ্ছে সরলরেখা, এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রেখাংশ, এটা হচ্ছে বিন্দু। এটা তোমার মনে রাখতে হবে। এখন বলো যে ডেফিনেশনটা আমি লিখলাম সেটার মধ্যে আমি দেখছি তোমাদের বুঝিয়ে দিই কোণ কাকে বলে। স্যার, দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্ত বিন্দু থাকলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কি বলা হয়? কোণ বলে। এই দেখো দুইটা রশ্মি, এই একটা রশ্মি উপি একটা রশ্মি, ও কিউ একটা রশ্মি, তাদের দুইটার মধ্যে প্রান্তবিন্দু কি? তা সাধারণ মানে কি স্যার? কমন। সামনে সাধারণ মানুষ মানে কমন পিপল, তাদের কমন একটা যদি প্রান্তবিন্দু থাকে তাহলে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয়, এই যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয়েছে এই জায়গাতে জ্যামিতিক যে চিত্রটা তৈরি হয়েছে এটাকে আমরা কি বলবো? কোণ বলবো। এই জায়গাটাকে বলবো আমরা কোণ। বুঝতে পারছি? এই যে এরিয়াটা এটাকে বলা হয় কোণ। আর কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোণকে এই দ্বারা, দেখো আমি লিখে দিচ্ছি, কোণকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা বুঝেছি এখানে কোণ মানে বলতে কোনটা হবে? পি ও কিউ, কোণ বোঝাচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এটা হচ্ছে কি কোণ। এটা আমি বোঝার জন্য দিয়েছিলাম, এটা মনে রাখবে, এটা রাফ, এটা বোঝার জন্য দিয়েছিলাম, ঠিক আছে? তো কোণ বলতে বুঝে গেছি সবাই। বিন্দু কি বুঝেছি? বিন্দু যে একটা ছোট্ট একটা জিনিস, যার কোনো না বড় আছে, না কোনো আয়তন আছে, না কোনো কিছু আছে, বিন্দুর কিচ্ছু থাকবে না। বিন্দু মানে ছোট্ট একটা জিনিস, না তার দৈর্ঘ্য থাকবে, না আয়তন থাকবে, না কিচ্ছু ক্ষেত্রফল কিচ্ছু থাকবে না, সেটাকে বিন্দু বলা হয়। দুটো বিন্দুকে যদি একসাথে করি সেটাকে বলা হয় রেখাংশ। এখন সরলরেখা কি? সরলরেখা যখন এই দুটো বিন্দু থেকে শুরু হতেই থাকবে সরলরেখা, এটাকে বলা হচ্ছে সরলরেখা। যেটা এদিক থেকে অসীম পর্যন্ত যাবে, এদিক থেকে অসীম পর্যন্ত যাবে, তাকে বলা সরলরেখা বলা হয়। আর রেখাংশ মানে সরলরেখা যদি কোনোখান দিয়ে কাট করে দেওয়া হয় তাহলে রশ্মিটা কোথাও হচ্ছে, রশ্মি হচ্ছে একটা জায়গার থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত শুরু হবে, শেষ হবে, ঠিক আছে? এটা হচ্ছে রশ্মি। তারপর আমরা কোণটা বুঝলাম, কোণটা কি? এই ভিতরের অংশটাকে কোণ বলা হয়, ঠিক আছে? এখন আমরা নেক্সট জিনিসটা বুঝবো। সো দেখো, এখন কোণের অন্তর বা ভিতর অংশ বলতে কি বোঝায়? আমরা কোণ কি বুঝেছি? একটা কোণের অন্তর্ভাগ বা ভিতরের ভাগ বলতে কি বোঝায়? কোনো একটি কোণ এবিসি এর অন্তর্ভাগ বলতে কোণটির সমতলে অবস্থিত এরূপ সকল বিন্দু সমষ্টিকে বোঝায়। দেখো, কোন একটা কোণ আমি এবিসি নিলাম, তাহলে তার ভিতরের অংশ, এই কোণটা সমতল মানে কি? এই জায়গাটার মধ্যে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুর সমষ্টিকে বোঝায় কোণ। এই লাইন থেকে এই লাইন বরাবর, ঠিক আছে? যতগুলা বিন্দু থাকবে সবগুলা বিন্দুর সমষ্টিকে বলা হবে কি? ওই কোণটার অন্তর্ভাগ। আর যে বিন্দুগুলো বাইরে থাকবে এগুলা, যেটা এটার সমতলে বাইরে ভিতরেও থাকবে না, তাই এটাকে বলা হবে কোণের বহির্ভাগ, ঠিক আছে? তো সেটা আমি লিখে তোমাদের শর্ট নোট করে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নাহলে হচ্ছে কোনো একটি কোণ এবিসি এর অন্তর্ভাগ বলতে বোঝায় সমতল অবস্থিত এরূপ সকল বিন্দুর সমষ্টিকে বোঝায়, ঠিক আছে? এখানে যতগুলো বিন্দু থাকবো সবগুলো বিন্দুর সমষ্টিকে বলা হচ্ছে গিয়ে কোণ। এমনিতে আমরা বলে নিই এবিসি মানে এটা তো এই অ্যাঙ্গেলটা হতে পারে, এই অ্যাঙ্গেলটা হতে পারে, এখানে অ্যাঙ্গেলটা কোনটা হবে? এটা হবে, ঠিক আছে? আর এটার মধ্যে যতগুলা বিন্দু আছে, এখানে 100 থাকো, 10টা থাকো, 5, সবগুলা বিন্দু সমষ্টিকে বলা হচ্ছে কি? কোণের অন্তর্ভাগ, ঠিক আছে? তারপর আমরা বহির্ভাগটা পড়বো, একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তারপর আমরা বহির্ভাগটা পড়বো। এখন দেখো আমরা কি করছি, কোণের বহির্ভাগ বা বাইরের অংশটা আমরা কি করে বুঝবো, ঠিক আছে? কোনো একটি কোণ এবিসি এর বহির্ভাগ বলতে কোণটির সমতলে অবস্থিত এরূপ সকল বিন্দুর সমষ্টিকে বোঝায়, সবগুলা বিন্দুর সমষ্টিকে বোঝাবে যেগুলি কোণটির অন্তর্ভাগ কিংবা কোণটির উপরে অবস্থিত নয়। তো কোনটা এটা হচ্ছে কোণ, ঠিক আছে? আমরা তো জানি কোনটা হচ্ছে কোণ, এই পার্টটা হচ্ছে কোণের অন্তর্ভাগ, বা এটা হচ্ছে কোণটির অন্তর্ভাগ, নাকি? এটা হচ্ছে অন্তর্ভাগ, ঠিক আছে? আর এই পার্টটা, এই যে বাইরের পার্টটা, এটা হচ্ছে কোণটির বহির্ভাগ। বুঝতে পারছি? এটা হচ্ছে কোনটার বহির্ভাগ। এখন এই যে চিত্রটা বলতে, পাশের চিত্রের মধ্যে দেখো, এই যে পি আছে এখানে, কিউ আছে এখানে, আর আছে এখানে, এই তিনটা বিন্দু কি হয়? এই কোণের ভিতরে অবস্থিত না, তার জন্য এটাকে বলা হবে কি? এবিসি, যে বিন্দু তিনটি পাশের বহির্ভাগ অবস্থিত, তাহলে এই পুরো পোর্শনটাকে বলা হবে কি? বহির্ভাগ। তো একটা কোণ যদি নেই, কোণের অন্তর্ভাগ বলতে তার ভিতরে যতগুলো বিন্দু সমষ্টি বোঝায়, আর এই কোণের বাইরে যতগুলো বিন্দু থাকবে বা যতগুলো জায়গা থাকবে বা যতগুলো এরিয়া থাকবে ওইটাকে বলা হবে কোনটার? বহির্ভাগ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন কোণের পরিমাপ কি করে করা হয়? দেখো, কোণের পরিমাপ,
কোণের পরিমাপ কী করে করা হয় সেটা দেখো। যদি এটা একটা কোণ হয়, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, ঠিক আছে। যদি এই অ্যাঙ্গেলের দিকে গিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে যদি এই জায়গার মধ্যে মাপা হয়, এটা হচ্ছে তার কোণের পরিমাপ করা হয়। কোণের পরিমাপ কী করে করা হয়, আমি ধরলাম এই যে ও এ বি হচ্ছে একটা কোণ, পরিমাপ কী করে করবো, আমি এ বিন্দু থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গিয়ে তাকে আমি মেজারমেন্ট করলাম, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে, কোনো একটা কোণ এ ও বি, ঠিক আছে। তার যে প্রাথমিক অবস্থান কোনটা ছিল, এটা এ, ও এটা ছিল তার প্রাথমিক অবস্থান, সেটাকে এখন ও বিন্দুকে কেন্দ্র করে এর থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যায়, বিপরীত দিকে, ঠিক আছে, গেলাম, গিয়ে কোথায় লাগলো, এই বিতে গিয়ে লাগলো, ঠিক আছে। তখন তাকে বলা হচ্ছে কোণ, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিন্দু থেকে শুরু করে পুরো ঘড়ির কাঁটা, ধরো আমি এখান থেকে শুরু করলাম, একটা বিন্দু থেকে শুরু করলাম, এখানে আমি ও, এটা হচ্ছে পি, এখান থেকে শুরু করলাম, শুরু করতে করতে ঘুরতে 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 সম্পূর্ণ জায়গাটা ঘুরে নিলাম, তাহলে এই যে কোণটা হবে সেটা কত হবে, 360 ডিগ্রি, ঠিক আছে। তো ঘড়ির কাঁটার বিপরীতে পুরো ঘুরতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি মানে কতটা হচ্ছে, 360 ডিগ্রি হয়, ঠিক আছে। আর আমাদের এখানে আমরা জানি 1 ডিগ্রি কত হয়, 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, ঠিক আছে। এখানে মনে রাখবে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, বা এটাকে 60 এরকম লেখা হয়। আবার 1 ডিগ্রি মানে হচ্ছে 60 × 60 মানে 3600 সেকেন্ড, ঠিক আছে। এই পার্টটা মনে রাখতে, অনেক সময় কনভার্সন করার সময় লাগে। আমি বিপরীতভাবে বলতে পারি 1 মিনিট = 1/60 সেকেন্ড, এটাও আমরা বলতে পারি যে এখানে আমরা এটাও লিখতে পারি যে 1 মিনিট = 1/60 ডিগ্রি, আর 1 সেকেন্ড মানে 1/60 মিনিট, ঠিক আছে। এইভাবেও আমরা লিখতে পারি এটা। তো এইগুলো আমাদের কোণ নিয়ে পরিমাপটা। তো কোণের পরিমাপ কী করে করা হয়, আমরা একটা কোণ নিলাম এ ও বি এর, এ ও বি একটা কোণ, এই কোণের যে প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান ও, এটা এই ও এটাকে থেকে ওইটা ও এর সাপেক্ষে, যেখানে ওটাকে কেন্দ্র করে এ বিন্দু থেকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, ঘড়ির কাঁটা কী করে ঘুরছে, এইভাবে ঘুরে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে যদি তার বি বিন্দুতে আসি, ঠিক আছে, তো যে পরিমাপটা পাওয়া যেটা হচ্ছে কোণ। এখন আমি যদি কোনো একটা বিন্দু থেকে শুরু করে পুরোটা ঘুরে, এইভাবে ঘুরে যদি আমি পুরো আবার যে বিন্দু থেকে শুরু করেছি সেই বিন্দুতে আবার ঘুরে চলে আসি, তাহলে টোটালটা যদি একটা বৃত্তের মতন আকার নেই, তো যে কোণের পরিমাপ হয় সেটা কত হয়, 360 ডিগ্রি। আমরা জানি একটা বৃত্তের বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরলে কত হয়, 360 ডিগ্রি হয়, ঠিক আছে। এখন 1 ডিগ্রি = কত হয়, 60 মিনিট ইভি লেখা হয়, আর 1 ডিগ্রি আবার 3600 সেকেন্ডও লেখা হয়। আবার উল্টোও লিখতে পারি যে 1 মিনিট = 1/60 ডিগ্রি, আর 1 সেকেন্ড = 1/60 মিনিট, ঠিক আছে। ওকে, চলো এখন আমরা পড়ব সর্বসমকোণ বা সমান কোণ কি, ঠিক আছে। সর্বসমকোণ বা সমান কোণ কি, সো দেখো এখানে এটাকে ইংলিশে সর্বসমকোণ কি বলে, কনগ্রুয়েন্স অ্যাঙ্গেল বলে, আর সমান কোণকে বলে ইকুয়াল অ্যাঙ্গেলস, ঠিক আছে। তো কি করে বুঝবো, দুইটি কোণ সর্বসম বা সমান হবে, সর্বমানে সব দিক দিয়ে সমান, সমান হবে যদি তাদের প্রত্যেকের পরিমাপটা কি হয়, প্রত্যেকের পরিমাপটা কি হয়, সমান হয়। তাহলে দেখো কী করে বার করবো, সাপোজ আমি দুইটা করে নিচ্ছি, ধরে নিলাম আমি ধরি দুইটি কোণ, একটা হচ্ছে পি কিউ আর = 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ বি সি কত, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। আমি যদি লিখি কি রেখে, এই অ্যাঙ্গেলটা ধরো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে সরি এটা পি কিউ, এটা আর, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ধরলাম, এটা 60 ডিগ্রি, আর এ বি সিটাও 60 ডিগ্রি। আবার ধরে নিলাম এই যে
অ্যাঙ্গেল একটু বড় করে লিখিটার মতন, হ্যাঁ, এ অ্যাঙ্গেল এ বি সি, এটাও কি হবে 60 ডিগ্রি হবে। এই কোণটাও আমি 60 ডিগ্রি ধরে নিলাম। তখন এই দুইটা কোণ কবে সমান হবে বা ইকুয়াল হবে? তো তাদের কী করে লেখা হয়? যে লেখা হয় অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু লেখা হয়, যদি সর্বসম হয় এরকম হবে পি কিউ আর, এটা হচ্ছে সর্বসম বোঝায়, ঠিক আছে। আর ইকুয়াল হলে কি বোঝাবে? যে অ্যাঙ্গেল মানে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ পি কিউ আর, এটা হচ্ছে সমান বোঝাবে। তো কি করে লেখে? সমানের সিম্বলটা কি থাকে স্যার? প্রথমে হচ্ছে গিয়ে যখন দুইটা সমান হবে তখন ইকুয়াল সাইন দিয়ে বোঝানো হবে, আর যদি সর্বসম হয় তখন তার মধ্যে একটা সিম্বল থাকবে। সর্বসম সিম্বলটা হচ্ছে একটু এরকম, একটু বাঁকানো থাকবে, এরকম একটু ডেওয়ার মতো থাকবে, ঠিক আছে, এইরকম একটু ডেওয়ার মতো থাকবে, এইরকম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সর্বসম সিম্বল, আর এটা হচ্ছে সমান সিম্বল। তো সমান কোণ বা সর্বকোণ বুঝতে পারছি, যদি দুইটি কোণকে সর্বসম বা সমান তখনই বলা হবে যদি তাদের প্রত্যেকের পরিমাপ সমান হয়। ধরলাম আমি দুইটা কোণ হলো পি কিউ আর 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ বি সি কত 60 ডিগ্রি। তো এই দুইটাকে আমি ড্রয়িং করলাম আলাদা আলাদাভাবে, যে এই কোণটাকে কী করে লিখবে এখন সর্বসম, তো কিছু সিম্বল তো থাকবে না অঙ্কের মধ্যে, আমরা যোগ করালে একটা পার সিম্বল করি, বিয়োগ করলে মাইনাস করি। তো এটাকে এই দুইটাকে কী সিম্বল দিয়ে ইউজ করা হয়? একটা ইকুয়াল দিয়ে তার উপরে এরকম একটা টান দিয়ে দিতে হবে, এরকম একটা টান দিতে হবে, ঠিক আছে, ডেবের মতন থাকবে, সেটাকে বলে সর্বসম সিম্বল বা তার চিহ্ন। আর ইকুয়ালে তো ইকুয়াল সিম্বল আমরা জানি ইকুয়াল কী করে লেখা হয়, তাহলে এবিসি ইকুয়াল টু পি কিউ আর, এটা হচ্ছে এবিসি, কোণ এবিসি সর্বসম পি কিউ আর, ইউ লেখা হয়, ঠিক আছে। তারপর আমরা পড়ব কোণের শ্রেণী বিভাগ। তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও।